চব্বিশ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। 24 পরবর্তী রাজনীতিতে ক্যান্টনমেন্টের হস্তক্ষেপ চলবে না, হুঁশিয়ারি হাসনাতের। আরেকটি 1-11 ঠেকাতে সতর্কের আহ্বান এনসিপির। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে মন্তব্য তারেক রহমানের। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ বিএনপির। একজনের মালিকানায় থাকবে না একাধিক গণমাধ্যম, নবম গ্রেডের বেতন ও ঢাকা ভাতা সহ 20টি সুপারিশ গণমাধ্যম কমিশনের। মাত্র একটি গ্যারেজকে সতর্ক করে ফিটনেসহীন বাস বন্ধে দায়সারা অভিযান। এবার বাড়ি ফেরায় চাহিদা কম আকাশপথে। এবং ঈদ বাজারে ক্রেতার উপচে পড়া ভিড়, জমজমাট বেচাকিনা। চট্টগ্রামে আড়ং সহ শপিং মলে অভিযান, বেশি দামের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। তাদেরকে একটু সময় দিয়েছি, তারা দেখা যাক যদি ডকুমেন্ট নিয়ে আসে আমরা সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করব। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইরা রাত্রি এবং আমি নাইম আবির। সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে কেবল রাজনীতিবিদরা, সেনানিবাস নয়। শাহবাগে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, শরীরে রক্ত থাকা পর্যন্ত আওয়ামী লীগ ও মুজিববাদী আদর্শ ফিরে আসতে দেওয়া হবে না। শাহাদত আব্রু জানাবেন বিস্তারিত। 5 আগস্টের মতোই আবারও রাজপথে স্লোগান উঠেছে এক দফা এক দাবি। তবে এবারের এক দফা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে সমাবেশের ডাক দেয় ঢাকা মহানগরী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, যতদিন আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ না হয় ততদিন তাদের এমন কর্মসূচি চলবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দ্রুত সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে কেবলমাত্র রাজনীতিবিদরা, সেনানিবাস নয় বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। এই ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর কখনোই ফিরতে দেওয়া হবে না। সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, সেনাবাহিনীর প্রতি জনগণের পূর্ণ আস্থা রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান রয়েছে, তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল না করা হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন দলটির সদস্য সচিব। এখনো পর্যন্ত তাদের দায় স্বীকার করে নাই। সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোনো শক্তি, বাংলাদেশের কোনো ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে, বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে, সেটা ব্যক্তি হোক, সেটা কোনো প্রতিষ্ঠান হোক, তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। সমাবেশে বক্তারা বলেন, 5 আগস্টের পর রাজনীতির অধিকার হারিয়েছে আওয়ামী লীগ। আর যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চাইবে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা। শাহাদত আফরোজ, এখন ঢাকা।
সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা বোধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, এমন আশা প্রকাশ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে প্রেস ক্লাবের রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরামের ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই উল্লেখ করে এ সময় সার্জিস বলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবে না তারা। মব জাস্টিস ও ন্যায় বিচার সাংঘর্ষিক মন্তব্য করে এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক বলেন, দেশের স্থিতিশীলতার জন্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে, কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন। রংপুর বিভাগকে এগিয়ে নিতে রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সার্জিস। একই আয়োজনে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে পারলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সফলতা আসবে। গণমাধ্যমে যাতে মালিকপক্ষ হস্তক্ষেপ না করতে পারে সে বিষয়ে আইন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। মিডিয়ার মালিক থাকতে পারে, কিন্তু মিডিয়া পরিচালনার ক্ষেত্রে মালিকের কোনো হস্তক্ষেপ থাকবে না, এই ধরনের একটি আইন হওয়া উচিত। এই ধরনের একটি আইন হলে পরে আমরা যে গণতন্ত্রের জন্য এত রক্ত ঝরেছে, এত রক্তপাত, তাহলে সেই ঝরানো রক্তটা সে মর্যাদা লাভ করবে। আমরা এই অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি ছিলাম তারা আমরা কখনো এই বিষয়গুলোতে মুখোমুখি অবস্থানে কখনোই দাঁড়াবো না, এবং আমরা মনে করি যে সেনাবাহিনী আগামীতেও তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধাবোধের জায়গাটি সেটি ধরে রাখবে। এবং এখানে সেনাবাহিনীর প্রধানকে সরানো বা এরকম কোনো প্রশ্ন কিন্তু কখনো আসেনি। কিছু গুজব ছড়ানো হচ্ছে যে সেনাবাহিনীর প্রধানকে অপসারণ, না, আমরা আমাদের জায়গা থেকে কখনো এটি বলিনি। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিরাজনীতিকরণ ও সামরিক শাসন মেনে নেওয়া হবে না। আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আমাদের আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। আজকের এই সফল অনুষ্ঠানের মতন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। এটি হোক আজকের এই দোয়া মাহফিলের আমাদের শপথ, আমাদের প্রত্যাশা। এদিকে আরেকটি ১-১১ ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগের পুনর্বাসন কোন ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। এই ফ্যাসিজমের যত দোষর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। কোন ধরনের বিরাজনীতিকরণ এবং সামরিকীকরণের চেষ্টা বাংলাদেশে আমরা আর মেনে নেব না। বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি রাজনৈতিক শূন্যতা থেকে সামরিক হস্তক্ষেপ হয়েছে এবং এর ফলাফল কখনোই গণতন্ত্রের জন্য ভালো হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া স্প্রেডশিট বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রস্তাবের সাথে মিলে যাচ্ছে, এতে মনে হচ্ছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে জাতীয় ঐকমত্য কমিশন। এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্মস সংস্কার সনদ তৈরি হতেই পারে। নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐক্যমত্যের সংস্কার সমূহ সম্পন্ন করবে, কেননা জনগণের নিকট দায়বদ্ধ ও ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন করা সম্ভব। সংস্কার নিয়ে সব পক্ষের সঙ্গে দ্রুত ঐকমত্যে পৌঁছানোর আশা ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের। সকালে সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করতে আরও দুটি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
আলোচনায় অংশ নেয় খেলাফতে মজলিস ও বাংলাদেশ লেবার পার্টি। এদিকে প্রস্তাবনার 166টির মধ্যে 140টির সাথে একমত খেলাফতে মজলিস এবং লেবার পার্টি 147টি প্রস্তাবনার সাথে একমত। বিস্তারিত জানাচ্ছেন রকিবুল রাহাত। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর সবার আগে যেসব দাবি ওঠে তা হলো গেল 15 বছরের আওয়ামী ফ্যাসিবাদের হাতে ধ্বংস হওয়া সব খাতের সংস্কার। দায়িত্ব নিয়েই অন্তর্বর্তী সরকার 6টি সংস্কার কমিশন গঠন করে, যাদের সংস্কার প্রস্তাবনার আলোকে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন। ভিন্ন মত আছে, বক্তব্য আছে। প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে গেল বৃহস্পতিবার থেকে ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপ শুরু হয়। সংলাপের দ্বিতীয় দিনে খেলাফত মজলিস ও বাংলাদেশ লেবার পার্টি কমিশনের সামনে তাদের মত দ্বিমতের অংশগুলো তুলে ধরেন। যদিও সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের জানান, ঐক্যমত্য কমিশনের 166টি প্রস্তাবনার মধ্যে 140টির সাথে একমত তারা। আর বহুত্ববাদ ও গণপরিষদ নির্বাচন সহ 10টি প্রস্তাবনায় দ্বিমত প্রকাশ করেছে খেলাফত মজলিস। এ সময় ইসলামের স্পষ্ট বিধানের বিরুদ্ধে কোনো আইন করা যাবে না বলে দাবি জানায় দলটি। সামাজিক ধর্মীয় স্টেবিলিটি একান্ত প্রয়োজন, কারণ দেখে মানুষ 92% মুসলমান। এখানে যদি ধর্মীয় স্পষ্ট বিরোধী কোনো আইন করা হয় তাহলে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, ধর্মীয় বিশৃঙ্খলা তৈরি হয়। এগুলো বন্ধ রাখতে হলে এগুলো থেকে দূরে থাকতে হবে। এদিকে লেবার পার্টির সভাপতি জানায়, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে তারা। উভয় পক্ষের মেয়াদ 5 বছর করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে দেশকে 4টি প্রদেশে ভাগের বিপক্ষে অবস্থান নেয় দলটি। বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দরকার আছে। আমরা এই যে 4টা প্রদেশের কথা বলা হয়েছে, আমরা এই 4টা প্রদেশকে আমরা সন্দেহের চোখে আমাদেরকে দেখি। কারণ আমাদের দেশ খুবই ছোট দেশ। আপনারা জানেন যে বাংলাদেশের মতো জায়গাতে প্রদেশগুলো হলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। সংলাপের শুরুতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সংস্কার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারবে কমিশন। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমরা কাজ শুরু করেছি, এই অর্থে যে খুব দীর্ঘ সময় দেওয়া যায়নি আপনাদেরকে। এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্যে দিয়ে। এর আগে ঐক্যমত্য কমিশনের 38টি দলের কাছে 166টি প্রশ্নমালা পাঠায়, যার মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত 70টি, বিচার বিভাগ বিষয়ক 23টি, দুর্নীতি দমন বিষয়ক 20টি, জনপ্রশাসনের 26টি এবং নির্বাচন সংস্কার বিষয়ে 27টি প্রস্তাবনা রয়েছে। রকিবুল রাহাত, এখন, ঢাকা। এর সাথে সান্ধ্যবাজারের সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আরো একবার। দেখছেন সান্ধ্যবাজার। রাত্রি সড়কে প্রায় 6 লাখের বেশি ফিটনেসবিহীন যানবাহন চলাচল করে। তবে ঈদকে সামনে রেখে এই যে যানবাহন চলাচল করছে, সেক্ষেত্রে শুধুমাত্র সতর্কতার মধ্যে সীমাবদ্ধ থাকলো ডিএমপি এবং বিআরটিএ। আবার আজ কিন্তু একটি মাত্র গ্যারেজে কিন্তু অভিযান চালানো হয়েছে। গ্যারেজে ফিটনেসবিহীন গাড়ি এলেই কিন্তু তারা বলছেন বিআরটিকে জানানোর জন্য। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আরিফ হোসেনের, চলুন দেখে নেই। সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন গাড়ি। ঈদ আসলেই এই প্রতিযোগিতা আরও বাড়ে। সরকারি হিসেবে 6,11,000-এর বেশি ফিটনেসবিহীন গাড়ি সড়কে রয়েছে। বাস্তবে সে সংখ্যা আরও বেশি। বিআরটিএর দেয়া তথ্য বলছে 20,868টি বাস, 11,185টি মিনি বাস, 57,041টি ট্রাক, 73,007টি প্রাইভেট কার, 30,538টি মাইক্রোবাস, 72,159টি পিকআপ ভ্যান, 39,591টি ট্রাক্টর, 14,380টি হিউম্যান হলার, 3,811টি অ্যাম্বুলেন্স, 2,05,647টি অটোরিকশার ফিটনেস বা হালনাগাদ সনদ নেই। আসন্ন ঈদে সড়কে শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও নিরাপদ যাত্রা নিশ্চিতে লক্কর-ঝক্কর ফিটনেসবিহীন বাস চলাচল রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে বিআরটিএ ও মিরপুর ট্রাফিক বিভাগ। অভিযানের শুরুটা মাওয়াহিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। সেখানে বেশ কয়েকটি পুরনো গাড়ি রং দেওয়ার কাজ করছে শ্রমিকরা। তাদের কাছে জানা গেল কয়েকদিনের মধ্যে রাস্তায় নামবে এই গাড়িটি।
এই গাড়িটি প্রস্তুত হতে আর কতদিন সময় লাগবে বলে মনে করেন? আরও 1 সপ্তাহ। মানে কি কি কাজ করা হচ্ছে এখানে? এখানে রঙের কাজ প্লাস বডির কাজ দুটোই। এগুলো রাস্তায় চলবে? হ্যাঁ, ঈদের জন্য এগুলো প্রস্তুত করা হচ্ছে। গ্যারেজে থাকা গাড়িগুলোর বিআরটিএ ফিটনেস সার্টিফিকেট, টিন, বিন ও লাইসেন্স রিনিউ করা আছে কিনা যাচাই বাছাই করেন অভিযান পরিচালনাকারী দলটি। গাড়ির কাগজ নিতে হবে, ঠিক আছে কিনা গাড়ি, এটা দেখতে হবে আমাদের। এগুলো আমরা সব দেখে তারপর আমরা গাড়ির কাজ শুরু করব। যদি কোনো গাড়ি ঢুকাই, মানে কোনো গাড়ি রিপেয়ার কাজ হয় বা নতুন বিআরটির সাথে যোগাযোগ করে যে পেপারস ঠিক আছে কিনা এটা দেখতে বললো। অভিযান পরিচালনাকারী দলের প্রধান জানান, দুর্ভোগমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে চায় সরকার। রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি নামানোর আগেই তাই ব্যবস্থা নিচ্ছেন তারা। রাস্তায় চলাচলের অনুপযোগী কোনো গাড়ি তারা রাস্তায় নামাবেন না, এটা তারা আমাদের আশ্বাস দিয়েছেন। এই মর্মে তারা আমাদেরকে মুচলেখাও দিয়েছেন যে যদি কোনো গাড়ি তারা রাস্তায় ছেড়ে দেয় বা চালায়, যে গাড়িগুলো রাস্তায় চলাচলের অনুপযোগী, তাহলে পরবর্তীতে তাদের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ফিটনেসবিহীন গাড়ির একটা বড় অংশ চলে গাবতলী বাস স্ট্যান্ড থেকে। কিভাবে প্রতিরোধ করবেন? গ্যারেজগুলোতে আসছি, আমরা ওনাদেরকে সময় দিচ্ছি যে আপনারা আপনাদের লাইসেন্সগুলো, যারা লাইসেন্স করেননি তারা লাইসেন্স করেন, যদি লাইসেন্স করে থাকেন মেয়াদ চলে গিয়ে থাকে নবায়ন করেন। আমরা বাস মালিকদের সাথে বসতেছি, আমরা বাস চালক, শ্রমিক সবার সাথে বসতেছি, ওনাদেরকে সবাইকে আমরা সতর্ক করতেছি। যানমালের নিরাপত্তার স্বার্থে ঈদে ফিটনেসযুক্ত যানবাহন নামানোর জন্য মালিক শ্রমিকদের আহ্বান জানিয়েছেন বিআরটিএ ও মিরপুর ট্রাফিক বিভাগ। আরিফ হোসেন, এখন, ঢাকা। দেশের আকাশপথে এবার বাড়ি ফেরা যাত্রীর চাপ তেমন একটা নেই, তাই বেসরকারি এয়ারলাইন্সগুলো এখনও আসেনি অতিরিক্ত ফ্লাইটের ঘোষণা। তারা বলছে সড়ক ও রেল যোগাযোগ সহজ হওয়ায় গেল বছর থেকে আকাশপথে বাড়ি ফেরা যাত্রীর চাপ কম। তবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 13টি অতিরিক্ত ফ্লাইট চলবে 3টি রুটে। নাইম আবির জানাচ্ছেন বিস্তারিত। ঈদ এলে বাড়ি ফেরার এমন চিত্র খুব সাধারণ। সড়ক, রেল কিংবা জলপথ সবখানেই থাকে উপচে পড়া ভিড়। তবে গেল কয়েক বছর ধরে আকাশপথেও থাকে ঈদ যাত্রার আমেজ। অল্প সময় আর ভোগান্তিহীন যাত্রায় অনেকেই হাওয়াই জাহাজে চেপে ফেরেন ঘরে। প্রতিবার ঈদ এলে তাই নাগালের বাইরে চলে যায় বিমানের টিকিটের দাম। যাত্রী চাপে অতিরিক্ত ফ্লাইটের ঘোষণা আসে এয়ারলাইন্সগুলো থেকে। তবে এবারে চিত্র খানিকটা ভিন্ন। এ পর্যন্ত অভ্যন্তরীণ বিভিন্ন রুটে টিকিটের চাপ তেমন একটা নেই। 25 মার্চ থেকে চাপ বাড়ার প্রত্যাশা এয়ারলাইন্সগুলোর, তাই বেসরকারি এয়ারলাইন্সগুলো থেকে এখনো পর্যন্ত আসেনি অতিরিক্ত ফ্লাইটের ঘোষণা। তবে ঈদের দিন থেকে পরের 3 দিন কক্সবাজার রুটে পর্যটকের চাপ আছে। বাস্তবতা হচ্ছে যে বিগত বছরগুলোতে যেভাবে আসলে ঈদকে কেন্দ্র করে ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়ার একটা প্রবণতা দেখা যেত, বিশেষ করে উত্তরবঙ্গের যে ডেস্টিনেশনগুলো আছে লাইক সৈয়দপুর, যশোর কিংবা দক্ষিণবঙ্গের বরিশাল, যশোরে, এই যে ডেস্টিনেশনগুলোতে আসলে চলতি বছর আসলে সেই ধরনের একটা হিউজ একটা প্রেশার আসলে যাত্রী চাপটা দেখছি না, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এবছর কোনো ধরনের কোনো এক্সট্রা ফ্লাইট আসলে প্রোভাইড করিনি। এয়ারলাইন্সগুলো বলছে সড়ক ও রেল যোগাযোগ সহজ হওয়ায় গেল বছর থেকে আকাশপথে বাড়ি ফেরা যাত্রীর চাপ কম। আগে যে প্রবলেমটা ছিল ঢাকা থেকে কক্সবাজার যেতে আসলে অনেক একটা লম্বা সময়ের ব্যাপার ছিল, রাস্তাঘাটে অনেক ধরনের হ্যাসেল ছিল, যানজটের ব্যাপার ছিল। উত্তরবঙ্গের কথা বলেন আপনি, সে দেখা গেল যে 12, 14, 15 ঘন্টাও লেগে যেত, সেখানে ট্রেনের অ্যাভেলেবিলিটি আসলে ছিল না। সব কিছু মিলিয়ে আসলে আমি বলবো যে চলতি বছর আসলে সেটা অনেকটা আমি বলবো ওভারকাম করে আসলে রোড ট্রান্সপোর্ট এবং রেলওয়ের যে বেনিফিটগুলো আছে, আমি বলবো যে সেই জায়গাটা অনেক বেশি কমফোর্টেবল হওয়ার কারণে আসলে সেটারও একটা প্রভাব আসলে এয়ার কানেক্টিভিটিতে পড়েছে বলে আমার কাছে মনে হয়। তবে ব্যতিক্রম রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে তাদের অতিরিক্ত 13টি ফ্লাইট চলবে। চাপ থাকে দেখি তো আমরা ফ্লাইটটা বাড়ালাম আর কি, ওই কাভার দেওয়ার জন্য। চাপ থাকে, যাওয়ার সময় একটু চাপ আসছে আমাদের। রাজশাহীতে আমাদের নর্মালি হচ্ছে কি সপ্তাহে 4টা ফ্লাইট, সেই জায়গায় আমরা প্রত্যেক দিনই দিচ্ছি 25 তারিখ থেকে ধরতে গেলে, আর 30 তারিখে তো 2টা ফ্লাইট দিচ্ছি। বরিশালে আমাদের সপ্তাহে 3টা ফ্লাইট, সেই জায়গায় আরও একটা ফ্লাইট বাড়ালাম ঈদের চাপটা সামলানোর জন্য। আর সৈয়দপুরে প্রতিদিন 1টা করে যায়, সেই জায়গায় আমরা 2টা করে দিলাম। প্রতিবার ঈদে দেশের যাত্রীদের বিদেশ যাত্রার প্রবণতা দেখা গেলেও এবার সেখানেও ভাটা। তবে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরা যাত্রীর চাপ আছে। নাইম আবির, এখন, ঢাকা।
বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন বিপণী বিতানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। পোশাক, জুতাসহ বিভিন্ন পণ্যের গায়ে ইচ্ছে মতো দাম নির্ধারণ, ক্রয় রসিদ না রাখা, পোশাকের গায়ে প্রাইস ট্যাগের পরিবর্তে সাংকেতিক কোড ব্যবহার সহ নানা অসঙ্গতি পায় সংস্থাটি। 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৮৮,০০০ টাকা। কাজী মাহফুজ জানাবেন বিস্তারিত। ঈদ ঘিরে জমজমাট পোশাকের বাজার। ক্রয়মূল্যের চেয়ে কয়েকগুণ বাড়িয়ে বিক্রি করছেন দোকানদাররা। এমন অভিযোগে শনিবার চট্টগ্রামে শপিং মল ও ব্র্যান্ডের দোকানে অভিযানে নামে ভোক্তা অধিকার। শুরুতেই পোশাক শিল্প প্রতিষ্ঠান আড়ং-এর ১৬ শহর আউটলেটে যান কর্মকর্তারা। এ সময় শাড়ির গায়ে ৬৫,০০০ টাকার ট্যাগ নজরে আসে তাদের। শাড়ির প্রয়োজনীয় কাগজ দেখতে চাইলে তা দেখাতে ব্যর্থ হন আড়ং কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে কোনো জরিমানা না করে যৌক্তিক কারণ দেখাতে 2 দিনের সময় বেঁধে দেয় ভোক্তা অধিকার। তৈরি করতে এত সময় লাগছে, এতগুলো মানুষের শ্রম লাগছে, যেই সব আপনার অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে সেগুলো বসাতে অনেক খরচের ব্যাপার এবং টাইমের ব্যাপার, যার কারণে প্রোডাক্টের ভ্যালুটা আসলে ওভাবে চলে আসে। এরপর অভিযান চালানো হয় নগরীর অভিজাত শপিং মল মিমি সুপারে। এ সময় পোশাক, জুতাসহ বিভিন্ন পণ্যের গায়ে ইচ্ছেমতো দাম নির্ধারণ, ক্রয় রসিদ না রাখা, পোশাকের গায়ে প্রাইস ট্যাগের পরিবর্তে সাংকেতিক কোড ব্যবহার সহ নানান অসঙ্গতি পান ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এ সময় 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৮৮,০০০ টাকা। আমরা টাকা থেকে কিনে আনি, বিভিন্ন মানুষ থেকে কিনে আমরা কাগজ করতে দিই। তাদেরকে একটু সময় দিয়েছি, তারা দেখা যাক যদি ডকুমেন্ট নিয়ে আসে আমরা সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করব। ডকুমেন্ট ছাড়া কোনো প্রোডাক্ট বিদেশি হলে বিদেশি বলার সুযোগ নেই, এমনকি প্রোডাক্টের গায়ে লেখাও নাই যে কোন দেশের পণ্য। তা আমরা এটাকে সতর্কতামূলক ৫০,০০০ টাকা অর্থদণ্ড করেছি। চট্টগ্রামে ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে তৎপর হয়ে উঠেছে অসাধু ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। আজ ২১ রমজান, দুয়ারে কড়া নাড়ছে ঈদ উল ফিতর। শেষ সময়ের কেনাকাটায় ফর্দ হাতে ভিড় উপেক্ষা করে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। বিক্রেতারা বলছেন এখনও বিক্রয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। নগরের বিপণী বিতান থেকে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, শেষ সময়ের বেচাকেনায় কেমন দেখছেন আজ ক্রেতাদের সমাগম, এবং একই সাথে জানতে চাই কোন ধরনের পোশাক আসলে বেশি বিক্রি হচ্ছে? রাত্রি এরই মধ্যে কিন্তু মুসলিম উম্মার দুয়ারে কড়া নাড়ছে ঈদ উল ফিতরের যে আনন্দ, সেই আনন্দকে আরও দ্বিগুণ করার জন্য সেই যে উৎসব, সেই উৎসব অনুষঙ্গ হিসেবে কাজ করে কিন্তু নতুন পোশাক। পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য সাধারণত মানুষ নতুন পোশাক ঈদে ক্রয় করে থাকেন। সেই পোশাক কিনতে কিন্তু এখন শপিং মল, বিপণী বিতানগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় আমরা এসে লক্ষ্য করতে পারছি। ধারণা করা হচ্ছে যে এই ভিড় হয়তো মধ্যরাত নাগাদ আরও বাড়বে। বিক্রেতাদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। বিক্রেতারা যে বিষয়টা বলছেন যে এই সপ্তাহে যে বিক্রয়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার তারা আশা করছেন। এছাড়া রাতে যে প্রশ্নটি করলে সেটি হল যে নতুন পোশাক, সেই নতুন পোশাক কিন্তু এই ঈদে আসলে পরিধান করা এক ধরনের সুন্নত। সেটির পাশাপাশি ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলার জন্য কিন্তু এই নতুন পোশাকের জুড়ি নেই। সেই দিক থেকে আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে আমরা নিউ মার্কেটে আছি। নিউ মার্কেটে সাধারণত জিন্স প্যান্ট থেকে শুরু করে নানা ধরনের প্রিন্টের শার্ট ও এছাড়াও লিলেন কুর্তি থেকে শুরু করে কিন্তু খাদি যে পাঞ্জাবি পায়জামা রয়েছে সেগুলো কিন্তু বেশি পাওয়া যায়। সেই বিষয়গুলোই সেই পণ্যগুলোই মূলত এখান থেকে বেশি ক্রয় করছেন ক্রেতারা। বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে নানা কারণে এবার পণ্যের দাম কিছুটা বেশি, সেই নিয়ে বিক্রেতারা তেমন চিন্তিত না হলেও ক্রেতাদের মধ্যে কিন্তু সেই যে দ্রব্য যে দাম, পণ্যের যে দাম, সেই দাম নিয়ে কিন্তু কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, ক্রেতারা কিন্তু সেই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া রাজ্যে আরেকটি বিষয় যে আপনি জানেন যে বহুকালের ঐতিহ্য যে মধ্যরাত নাগাদ এই নগরবাসী কিন্তু বিপণী বিতান, শপিং মল ঘুরে ঘুরে কিন্তু শপিং করে থাকেন। এবার তার একটু ব্যতিক্রম। বিক্রেতারা বলছেন যে একটু নানা কারণে শঙ্কা, ভয় থেকে ক্রেতারা এবার মধ্যরাত নাগাদ কেনাকাটা কিছুটা কমিয়ে দিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে যে সামনে যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে তাদের বিক্রি বাড়বে এবং বিক্রয়ের যে লক্ষ্যমাত্রা থাকে সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে কিন্তু তারা আশা করছেন। এছাড়া আমরা শপিং মলে এসে দেখেছি যে পোশাকের বৈচিত্র্য রয়েছে, নানা ডিজাইন, নানা ধরন, নানা নকশার কারুকাজের পোশাক রয়েছে। মেয়েদের পোশাকের পাশাপাশি ছেলেদের পোশাকে কিন্তু বৈচিত্র্য ধরে রাখা
যেটা হয়েছে কটনের মধ্যে হালকা সাদা প্রিন্টেড, এছাড়া অন্যান্য আরও যে বহুমাত্রিক কালারের যে শার্ট, গেঞ্জি, টি শার্ট, পলো শার্ট, জিন্স রয়েছে, গ্যাবার্ডিং রয়েছে, সেগুলো কিন্তু এই শপিং মলগুলো থেকে কিন্তু ক্রেতারা নিঃসন্দেহে স্বাচ্ছন্দ্যভাবেই আরামদায়ক যে পরিবেশ, সেই পরিবেশে কিন্তু কেনাকাটা করতে পারছেন। আমরা এই শপিং মল, দুটি শপিং মল ঘুরে দেখেছি। দুটি শপিং মলকে ঘিরেই কিন্তু নিরাপত্তা যে বলয়, নিরাপত্তা বাহিনীর যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় কিন্তু জোরদার করা হয়েছে। একই সঙ্গে আমরা বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের উপস্থিতি শপিং মলগুলোতে দেখতে পেয়েছি। এছাড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কিন্তু ট্রাফিক যে ব্যবস্থা শপিং মলগুলোকে ঘিরে, সেই ট্রাফিক ব্যবস্থা কিন্তু বেশ ভালো। তো এভাবে বলা যায় যে এই যে শীতাতপ নিয়ন্ত্রিত যে শপিং মলগুলো, সেই শপিং মলগুলোতে কিন্তু ক্রেতারা স্বাচ্ছন্দ্যে ঘুরে নিজেদের পছন্দের যে পোশাক, সেই পোশাকগুলো কিন্তু সংগ্রহ করতে পারছে ঈদের যে আনন্দ, সেই আনন্দকে আরও দ্বিগুণ করার জন্য। তো রাত্রি এই ছিল নিউ মার্কেটের শপিং মল থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাজধানীর হাতির ঝিল থেকে সাম্প্রতিক সময় ইয়াবার সবচেয়ে বড় চালানসহ 4 জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দুপুরে তেজগাঁওয়ে ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উত্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। জব্দ করা 1,60,000 পিস ইয়াবার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। বাইং হাউস ও আবাসন খাতের ব্যবসার আড়ালে চলে আসছিল এই ইয়াবার ব্যবসা। আর জানাবেন সানি মৃধা। তানিয়া দেখতে সাধারণ একজন নারী, কিন্তু এই ভদ্র চেহারার আড়ালে দীর্ঘ সময় করে আসছেন মাদক কারবারি। 21 মার্চ প্রায় 5 কোটি টাকার 1,60,000 পিস ইয়াবা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় আটক 4 জনের মধ্যে রয়েছে এই তানিয়া। তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উত্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত পরিচালক জানান, আটক সবাই ইয়াবা গডফাদার, এমনকি অপরাধীরা 3 জনই একই পরিবারের। ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি চৌকস টিম ঢাকা মহানগরীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে 1,60,000 পিস ইয়াবা সহ 4 জন মাদক ব্যবসায়ী নারীরা, মানে মূলত বলা যায় যে গডফাদারকে আটক করা হয়। মূলত গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার হাতিরঝিল এলাকায় এক অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে সময় একটি গাড়ি সহ সবাইকে আটক করা হয়। কেবল মাদক ব্যবসার অর্থ দিয়েই মাদক কারবারিরা বাইং হাউস ও আবাসন ব্যবসা শুরু করে বলে জানান অতিরিক্ত পরিচালক। মূলত ঈদকে সামনে রেখেই এত বড় চালান আনা হয়েছে বলেও জানান তিনি। সপ্তাহখানেক আগে গোয়েন্দা সূত্রে জানা যায় যে এই চক্রটি আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে মাদকদ্রব্য স্টোর করবে, উপলক্ষে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকা সহ বিভিন্ন জেলায় পাচারের উদ্যোগ গ্রহণ করে। মাদক ব্যবসায়ীরা অর্জিত অর্থ দিয়ে তারা বাইং হাউস ও আবাসন ব্যবসা পরিচালনা করত। এই চক্রের বিরুদ্ধে একাধিকবার অভিযান পরিচালনা করেও ব্যর্থ হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়া চক্রটি মানি লন্ডারিং এর সাথে জড়িত আছে কিনা এ বিষয়ে খতিয়ে দেখা হবে বলেও জানান অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম। মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ মানি লন্ডারিং কাজে অনেক সময় দেখেন যে তারা এই অর্থে তারা আবাসন ব্যবসা বা মানি লন্ডারিং বা বিভিন্ন ব্যবসা তারা বিনিয়োগ করে, সেটা করেছে কিনা, মানি লন্ডারিং হয়েছে কিনা আমরা এই তদন্তে আমরা সেটা বিষয়ে খতিয়ে দেখব। মাদক নিয়ন্ত্রণে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি। বিভিন্নভাবে করছি, কারণ এটা তো একটা চলমান গাড়ির মধ্যে থাকে। সানি মৃধা, এখন ঢাকা। প্রান্ত বাজার নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। দেখছেন শান্ত বাজার। সংবাদপত্রের মালিকরা টেলিভিশনের মালিক হতে পারবে না, এক ব্যক্তির একাধিক মিডিয়া থাকা যাবে না, এমন 20টি সুপারিশ রেখে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বিগত সময়ে স্বচ্ছ উন্মুক্ত পরিবেশ রেখে গণমাধ্যমের অনুমোদন দেওয়া হয়নি মন্তব্য করে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সাংবাদিকতা সুরক্ষা আইন করার প্রস্তাব করা হয়েছে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার জন্য বিশেষ 9ম গ্রেডের সমপরিমাণ বেতন ভাতা, যোগ্যতা ন্যূনতম স্নাতক, ঢাকার জীবনযাপন ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে ঢাকা ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন বায়েজিদ সাদ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়তে উঠে আসে সংস্কারের কথা। সে লক্ষ্যে গঠিত হয় 11টি সংস্কার কমিশন। বাদ যায়নি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, যার জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গত বছরের 18 নভেম্বর গঠন হয় গণমাধ্যম সংস্কার কমিশন।
কমিশন গঠনের 120 দিনের মাথায় প্রস্তুত হয় প্রতিবেদন। উঠে আসে স্বাধীন, নিরপেক্ষ, সংকটে পড়ে যাওয়া সংবাদ মাধ্যমের বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা। সব সংকট চিহ্নিত ও সুপারিশ দিয়ে শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা। সংবাদ সম্মেলনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ জানান 20টি সুপারিশ দিয়েছেন তারা। বলেন, গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, মালিকানার কারণেই গণমাধ্যমে জবাবদিহিতা নেই। এই সুপারিশ মালার মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে একটা বড় সমস্যা যে এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে। এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে। মালিক হয়েছেন কারা আমরা জানি না, কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন। মালিক কারা তাদের আমরা চিনি, কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না। কারণ কোনো প্রকাশ্য, উন্মুক্ত, স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন, রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই। সাংবাদিকতার সুরক্ষা আইন, প্রেস কাউন্সিলকে বিলুপ্ত করে জাতীয় গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছে কমিশন। জাতীয় গণমাধ্যম কমিশন, মিডিয়া কমিশন হবে স্থায়ী, এবং এই কমিশনই সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে। আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম, যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমের ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটা ওই গণমাধ্যম কমিশন করবে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার জন্য বিসিএস নবম গ্রেডের সমপরিমাণ বেতন ভাতা দেবার সুপারিশ করেছে কমিশন। কমিশন মনে করছে, সাংবাদিকদের মধ্যে দুর্নীতি রোধে ভালো বেতন কাঠামোর বিকল্প নেই। বিসিএস ক্যাডার সার্ভিসে যে প্রবেশের যে জায়গাটা, সেই ইকুয়াল লেভেলে, অর্থাৎ বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। কমিশন টিআরপি এবং পত্রিকার সার্কুলেশনের মধ্যে বড় ধরনের জালিয়াতির প্রমাণ পেয়েছে। এ ধরনের জালিয়াতি ঠেকাতে সংবাদপত্রের ওপর কর্পোরেট ট্যাক্স 27.5% তুলে দেওয়ার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। বাইজিদ সাদ, এখন, ঢাকা। বেতন ভাতা ঠিক থাকলে সাংবাদিকদের কল্যাণ ট্রাস্টের প্রয়োজন হতো না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এছাড়াও গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ দেওয়া হয়েছে তা মেনে চলার চেষ্টা করা হবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, সাংবাদিকতা পেশাকে মানসম্মত করতে কাজ করে যাচ্ছে তথ্য মন্ত্রণালয়। এবার মোট 374 জন সাংবাদিক ও মৃত সাংবাদিকের পরিবারকে 1,93,90,000 টাকা অনুদান দেওয়া হয়েছে। সাংবাদিকদের বেতন বাধা থেকে শুরু করে যে নিয়মিত কার্যক্রম আছে, নিয়মিত কার্যক্রমকেই চালিয়ে নেওয়া। নিয়মিত কার্যক্রমের ক্ষেত্রে যেই ব্যবস্থার সুপারিশ সংস্কার কমিশন করেছে সেটা আমরা ফলো করার চেষ্টা করব। এছাড়াও এই পুরা সাংবাদিকতা ব্যবস্থাটাকে কিভাবে মালিক এবং সম্পাদকদের সাথে কথা বলে কিভাবে আরও সাংবাদিক মাধ্যম করা যায়, সাংবাদিক কল্যাণধর্মী করা যায়, এবং যারা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভিতর দিয়ে যে কাজগুলো চলমান আছে সেগুলোকে কিভাবে গতিশীল করা যায়, এটা আমার একটা চেষ্টা থাকবে। চট্টগ্রামে বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইপিজেডের একটি পোশাক কারখানার শ্রমিকরা। প্রায় 4 ঘন্টা পর দুপুরে 1টার দিকে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। সকাল 9টার দিকে নগরীর ইপিজেড মোড়ে বিক্ষোভ শুরু করে জেএমএস নামে একটি পোশাক কারখানার হাজারো শ্রমিক। আন্দোলনকারীরা জানান, গত 2 থেকে 3 মাস ধরে বেতন পরিশোধ করছে না মালিকপক্ষ। এ সময় বেতন বোনাস পরিশোধের দাবি জানান তারা। এদিকে এই ঘটনায় সড়কের 2 পাশে আটকা পড়ে আমদানি রপ্তানির পণ্যবাহী পরিবহন সহ কয়েক হাজার যানবাহন। সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় 4 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। ঈদ উপলক্ষে ভোলায় প্রায় 100 কোটি টাকার প্রসাধনী বেচা কেনার আশা। ব্যস্ততা বেড়েছে জেলার ছোট বড় সকল প্রসাধনী দোকানে। মানে ভালো ও দামে সাশ্রয়ী হওয়ায় দেশীয় ব্র্যান্ডের প্রসাধনীর চাহিদা এবার বেশি বলে জানান বিক্রেতারা। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। বছর জুড়ে চাহিদা থাকলেও ঈদসহ নানা উৎসবে কয়েক গুণ বাড়ে প্রসাধনীর চাহিদা। প্রকৃতি ও আবহাওয়ার সঙ্গে মিল রেখে এবার হালকা সাজসজ্জা বেছে নিচ্ছেন বেশিরভাগ তরুণী, যা ঘিরে প্রসাধনীর দোকানে ক্রেতাদের ভিড়। ভোলার চকবাজারে ঈদ উপলক্ষে বরাবরের মতো চাহিদার শীর্ষে রয়েছে মেহেদি,
লিপস্টিক, নেল পলিশ, আইশ্যাডো সহ সাজসজ্জার নানা পণ্য। একদিকে বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব, অপরদিকে বাজারে মিলছে মানসম্পন্ন নানা দেশীয় পণ্য। মেকআপ আইটেম এগুলো বাহিরের প্রতি একটু আগ্রহ বেশি, কিন্তু এই যে মেহেদি এসব আমরা দেশিটাই চুজ করি। মমতাজ এবং স্মার্ট যে মেহেদিগুলো আছে এগুলা দেশীয় প্রোডাক্ট হিসাবে অনেক ভালো। ব্যবসায়ীরা বলছেন বর্তমানে আমদানি ব্যয় বেশি হওয়ায় এবছর ক্রেতারা ঝুঁকছেন দেশীয় পণ্যের দিকে, আর ঈদ ঘিরে বেশি চাহিদা রয়েছে মেহেদির। দেশি পণ্যগুলো যদি কোনো সমস্যা হয় আমরা কোম্পানিরে খুঁজে পাই, বিদেশি কোনো কোম্পানিগুলো খুঁজে পাই না। গত বছরের তুলনায় এবছর দেশি প্রোডাক্টের কাস্টমারের খুব আগ্রহ বেশি। মমতাজ চলে, তারপরে যে মেহেদিগুলো পাকিস্তানি মেহেদিগুলো ওগুলো চলে। ব্যবসায়ীদের আশা ঈদে ভোলায় ছোট বড় প্রায় 1200 প্রসাধনীর দোকানে বেচাকেনা হবে অন্তত 100 কোটি টাকার। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। সময় হলো আরো একটি বিরতির। একটু পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্ত বাজার। এবারে খেলার খবর। হামজাকে বাংলাদেশ দলে ভিড়ানোর পর ভারত ও প্রবাসী ফুটবলারদের যুক্ত করার ব্যাপারে আগ্রহী, এমন ইঙ্গিত দিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। সুনীল ছেত্রীর বিকল্প তৈরি করতে এই পথে হাঁটছে দেশটির ফেডারেশন। এসকে শাওনের প্রতিবেদন। প্রবাসী ফুটবলার আগে থেকেই খেলছেন বাংলাদেশ দলে। জামাল ভুঁইয়া, তারিক কাজী তাদের মধ্যে অন্যতম। তবে জাতীয় দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বিশ্বজুড়ে বেশ সাড়া ফেলেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকাকে নিয়ে সতর্ক ভারতও। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে শক্তিমত্তা বাড়াতে এরই মধ্যে অবসর ভেঙে দলে ফেরানো হয়েছে সুনীল ছেত্রীকে। দলে যোগ দিয়েই আবারও নিজেকে প্রমাণ করেছেন ছেত্রী। মালদ্বীপকে 3-0 গোলে হারানোর ক্ষেত্রে অবদান রেখেছেন অভিজ্ঞ এই ফুটবলার। তারপরও অবসর ভেঙে দলে ফেরায় তাকে নিয়ে সমালোচনা চলছে দেশটির ক্রীড়াঙ্গনে। তবে 40 বছর বয়সী ফুটবলারের বিকল্প বের করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলে মনে করছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। যে কারণে প্রবাসী ফুটবলারদের নিয়ে ভাবছে ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এজন্য নীতি তৈরির চেষ্টা চলছে বলে জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশন প্রধান। তিনি মনে করছেন বিদেশি ফুটবলারদের দলে নিলে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। যদিও দ্বৈত নাগরিক হলে ভারতের হয়ে খেলার সুযোগ নেই, এ কারণে অনেকেই আগ্রহী হলেও শেষ পর্যন্ত ভারতের জার্সি গায়ে জড়াতে পারেননি। এমনকি ভারতও প্রবাসী ফুটবলারদের বিষয়ে তেমন গুরুত্ব দেয়নি। এবার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে আসায় সেটার প্রভাব পড়েছে ভারতের ফুটবলে। মঙ্গলবার বাংলাদেশ ভারত লড়াইয়ে এই তারকার প্রভাব আরও স্পষ্ট হতে পারে। এসকে শাওন, এখন। শেষ করছি শান্তবাজার। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। 24 পরবর্তী রাজনীতিতে ক্যান্টনমেন্টের হস্তক্ষেপ চলবে না, হুঁশিয়ারি হাসনাতের। আরেকটি 1-11 ঠেকাতে সতর্কের আহ্বান এনসিপির। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে, মন্তব্য তারেক রহমানের। ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ বিএনপির। একজনের মালিকানায় থাকবে না একাধিক গণমাধ্যম। নবম গ্রেডের বেতন ও ঢাকা ভাতা সহ 20টি সুপারিশ গণমাধ্যম কমিশনের। মাত্র একটি গ্যারেজকে সতর্ক করে ফিটনেসহীন বাস বন্ধে দায়সারা অভিযান। এবার বাড়ি ফেরায় চাহিদা কম আকাশপথে। ঈদ বাজারে ক্রেতার উপচে পড়া ভিড়, জমজমাট বেচাকেনা। চট্টগ্রামে আড়ং সহ শপিং মলে অভিযান, বেশি দামের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। তাদেরকে একটু সময় দিয়েছি, তারা দেখা যাক যদি ডকুমেন্ট নিয়ে আসে আমরা সেই অনুসারে ব্যবস্থা গ্রহণ করব। এ ছিল শান্তবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।